এখনো দাউ দাউ জ্বলছে চট্টগ্রাম ইপিজেডের 2 কারখানা। রাসায়নিক থাকায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। ভবন ধসের শঙ্কা। কাল ঐতিহাসিক জুলাই সনদ সই নেওয়া হয়েছে সব প্রস্তুতি। সব দল সই করবে প্রত্যাশা কমিশনের, কেউ চাইলে করতে পারবে পরেও। জুলাই সনদে নোট অফ ডিসেন্টগুলো থাকলে সইয়ের সিদ্ধান্ত নিতে পারে বিএনপি, না করার অবস্থানে এনসিপি, এখনো সংশয়ে জামায়াত। রাকসু নির্বাচনে ভোট পড়ল প্রায় 70%। ফল ঘোষণায় লাগতে পারে 15 ঘন্টা পর্যন্ত। বহিরাগত জড়ো করার পাল্টাপাল্টি অভিযোগ। এইচএসসি সমমানের 2 দশকে সবচেয়ে খারাপ ফল, পাশ করতে পারেনি অর্ধেকের কাছাকাছি শিক্ষার্থী। 202 প্রতিষ্ঠানে সবাই ফেল। এবং এমপিও শিক্ষকদের যমুনামুখী পদযাত্রা স্থগিত। কাল দুপুর থেকে অনশন। 5% বেশি বাড়ি ভাড়া বৃদ্ধি করতে পারবে না সরকার। দুপুর থেকে ভয়াবহ আগুনে পুড়ছে চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানা। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের পাশাপাশি কাজ করছেন সেনা, নৌ বিমান বাহিনী ও বিজিবি সদস্যরা। আশেপাশের কারখানার রিজার্ভার থেকেও নেওয়া হচ্ছে পানি। তবে 7তলা ভবনটির একটি তলায় রাসায়নিক থাকায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হচ্ছে। দেখা দিয়েছে ভবন ধসের শঙ্কা। বৃহস্পতিবার বেলা 2টার দিকে আগুন লাগে চট্টগ্রামের ইপিজেডের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায়। প্রথমে 7তলা ভবনের একটি ফ্লোরে আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। সময়ের সাথে সাথে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে যায় চারপাশে। আহাজারি আর কান্নায় নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন কারখানার 600-এর বেশি শ্রমিক। উপরে হচ্ছে আপনার ডাক্তারি কাপড় তৈরি করা হয়, যে কারণে আগুনটা সাথে সাথে দাউ দাউ করে জ্বলে উঠেছে। কারণ কর্মীরা সংকেত পাইতে কর্মীরা সাথে সাথে নেমে আসছে। ভিতরে কেউ নাই, সবাই বাইরে যেতে পারছে। আর আগুন লাগতে একদম উপরতলা, ওইখানে ছিল গোডাউন, তো ওইখানে কোনো লোক ছিল না। 7তলার বিভিন্ন ফ্লোরে তৈরি হতো তোয়ালে, নিত্য ব্যবহারের জিনিসপত্র ও মেডিকেল সরঞ্জাম। একটি ফ্লোরে আছে কারখানার রাসায়নিক দ্রব্য। নিচতলায় যে আগুনটা এখন লাগছে, বর্তমানে মানে 3তলায় আগুনটা এখন সরাই গেছে। ওটার ভিতরে সম্পূর্ণ ধরনের কেমিক্যাল আছে আপনার। আগুনের ঘটনার পর থেকে উৎকণ্ঠায় প্রতিষ্ঠানটির কর্মীরা। আমি আল্লাহ কাছে দোয়া, আল্লাহ জানে অতি দ্রুত আগুন নিভিয়ে দেয়, তার কুদরত ওসিলায়। তাছাড়া তার কোনো ক্ষমতা নাই। যথেষ্ট আল্লাহ বান্দারা চেষ্টা করতেছে। যে অবস্থা আগুন যদি ছড়িয়ে পড়ে তাহলে আমাদের ইপিজেডে আরো ভয়াবহ অবস্থা হবে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ, বিমান, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন। টাওয়াল তৈরি করে, অ্যাপ্রন তৈরি করে, মেডিকেটের, তারপরে আবার সোয়েটার তৈরি করে। সংমিশ্রণ এখানে 7তলায় এবং 8তলায়। ওইখান থেকে আগুনটা আস্তে আস্তে ওখানে যে হয়েছে, পলিউশন হচ্ছে, মানে বিভিন্ন ভাঙাচুরো অংশ করে আবার অন্য তলায় চলে আসতেছে। প্রত্যেক ফ্লোরের দাহ্য বস্তু, যার কারণে আগুনটা সহজে কন্ট্রোল করা যাচ্ছে না। আমরা চেষ্টা করতেছি, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সহ অন্যান্য বাহিনী, পুলিশ সবাই আছে। এটা একটা কমার্শিয়াল এরিয়া এবং হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল এবং আশেপাশে অনেকগুলো বিল্ডিং রয়েছে, যেই কারণে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বাট বিমান বাহিনী এবং অন্যান্য ফায়ার ফাইটিং ইউনিট চেষ্টা করছে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষের কেউই। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম ইপিজেডের কারখানার আগুনের বিষয়ে আরও খবর জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, আগুন কখন নাগাদ নিয়ন্ত্রণে আনা যাবে? ফায়ার সার্ভিস কি এ নিয়ে কোনো ধারণা দিয়েছে কিনা জানাবেন, এছাড়া সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, তবে সেটি কবে নাগাদ নিয়ন্ত্রণে আসবে বা আনা যাবে সেটি নিয়েও আসলে সুনির্দিষ্ট করে কোনো তথ্য জানা যাচ্ছে না। এখন যে বড় ধরনের একটি চ্যালেঞ্জ আসলে তৈরি হয়েছে, যেই কারখানাটিতে আগুন লেগেছে সেই কারখানার পাশেই আরেকটি তাদের যে কারখানা রয়েছে এবং সেখানে বড় বেশ কয়েকটি বয়লার রয়েছে। সেই বয়লারগুলো বিস্ফোরণের ঘটনা আমরা শুনতে পাচ্ছি। একটার পর একটা বয়লার আসলে বিস্ফোরণ হচ্ছে এবং সেই বিস্ফোরণের একটু আগে আমরা
শব্দ শুনতে পেয়েছে এবং আশেপাশের এলাকায় বিকট শব্দে সেখান থেকে টিন শেডের যে টিন সেটি একেবারে উড়ে গিয়ে আশেপাশের কিছু এলাকায় পড়ছে, অর্থাৎ বেশ ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে এই জায়গাটি। এর আগে থেকে যে 7 তলার যে ভবনটি আসলে জ্বলছে সেই ভবনটি এখনও জ্বলছে এবং সেই ভবনের বেশ কিছু অংশ থেকে পলস্তরা থেকে শুরু করে দেয়াল খসে খসে পড়ছে। একটু পরে হয়তো সে পুরো ভবনটি আসলে ধসে পড়ে যেতে পারে, এরকম একটা পরিস্থিতি আসলে তৈরি হয়েছে। এবং এর পুরো যে ভবনটিতে আগুনের ঘটনা ঘটেছে এর আশেপাশে প্রায় 7 থেকে 8টি কারখানায় আগুন ছড়িয়ে যাওয়ার এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, নৌ বিমান পাশাপাশি বিজিবি সদস্যদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা এইটি নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তবে কবে নাগাদ সেটি নিয়ন্ত্রণে আসতে পারে বা এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি নিয়ে এখনও সুনির্দিষ্ট আসলে কোনো তথ্য ফায়ার সার্ভিস দিতে পারছে না। তারা বলছেন যে সেই কারখানাটিতে যেহেতু রাসায়নিক দ্রব্য ছিল, দাহ্য পদার্থ ছিল, সেই দাহ্য পদার্থের কারণে মূলত আগুন নিয়ন্ত্রণে আনতে তাদেরকে বেশ ব্যাক পেতে হচ্ছে। পানির নিক্ষেপ করার পানি ছুঁড়ে মারার ফলে সেই আগুনের ঘটনা সেটি আরও বেশি আসলে ছড়িয়ে পড়ছে। তো ফলে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে আগুন যত ছিটানো হচ্ছে তত পানি যত ছিটানো হচ্ছে আগুনটি আরও বেশি তত ছড়িয়ে পড়ছে। তবে পানির এখানে কোনো ধরনের সংকট নেই। আশেপাশে যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলো রিজার্ভার থেকে পানি দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন এবং তারা একটি এখানে কৌশল অবলম্বন করেছেন যে আশেপাশে যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোতে যেহেতু তৈরি পণ্য রয়েছে, সেই কারখানাগুলোতে আগুন ছড়িয়ে না যায় সেজন্য তারা প্রত্যেকটি কারখানার যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলো তারা ভিজিয়ে দিয়েছেন, অর্থাৎ আগুন যাতে ছড়িয়ে না যায় সেই উপসঙ্গ বা সেই কৌশল আসলে তারা অবলম্বন করেছেন। তবে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই তারা দিশেহারা, কারণ আগুন যে লেগেছে এখন পর্যন্ত সেটি তো নিয়ন্ত্রণে আসার কোনো ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে না, বরঞ্চ আর একটার পর একটা ভবন একটার পর একটা কারখানাতে ছড়িয়ে পড়ছে সেই পরিস্থিতি আসলে দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে পরিস্থিতি। নিশ্চয়ই আগুন নিয়ন্ত্রণে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা পরবর্তীতে সেটি ধাপে ধাপে জানাতে পারবো। তানিয়া। মুজিব, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। মতবিরোধ থাকলেও সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে বলে আশা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। ব্রিফিংয়ে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, শুক্রবারের পরও জুলাই সনদে সই করার সুযোগ থাকছে। এ মাসেই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারকে কমিশন মতামত দেবে বলেও জানান তিনি। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক আলোচনা এখনও চলছে বলেও জানান ডক্টর আলী রিয়াজ। এদিকে ঐক্যমত্য কমিশনের মেয়াদ 31শে অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নানা চড়াই উতরাই পেরিয়ে বহুল আকাঙ্ক্ষিত জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে শুক্রবার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল 4টায় হবে এ আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, ঐতিহাসিক এই আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি উপস্থিত থাকবেন নানা শ্রেণী পেশার মানুষ। জুলাই সনদ কি করে আমাদের জাতির ভাগ্যে পরিবর্তন আনবে সেটা আগামীকাল স্বাক্ষরের পরেও এটা নিয়ে আরো অনেকগুলো কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করা, পাশাপাশি একটা উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা নিশ্চিত করা। এদিকে জুলাই সনদ সই নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে তৈরি হয়েছে সংশয়। এ প্রসঙ্গে কমিশনের সহসভাপতি বলেন, সনদের ভাষ্য দলগুলো দেখেছে, সবাই এতে সই করবে বলেও আশাবাদী তিনি। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্তও করেন কমিশনের সহসভাপতি। আগামীকাল জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে সকলে উপস্থিত থেকে স্বাক্ষর করে গত 1 বছরের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার একটি পর্যায়ে আমরা উপনীত হতে পারব। বিভিন্ন রকম মত ভিন্নতা সত্ত্বেও আমরা আশা করি যে আগামীকাল এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। জুলাই সনদ একটি সরকারি দলিল, তাই আইনি বৈধতা দেয়া কোনো কঠিন কাজ নয় বলেও জানান এই রাষ্ট্রবিজ্ঞানী। নূপুর মাহমুদ, টিভিসি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান ঐক্যমত্য কমিশনের সদস্যরা। এ সময় প্রতিনিধি দল বিএনপি নেতাদের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দিক নির্দেশনা নিয়েও আলোচনা করেন। শুক্রবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। এই নির্বাচনে ভোট পড়েছে প্রায় 70%। উত্তেজনা না থাকলেও দুপুরের পর আসতে থাকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। বহিরাগত জড়ো করা সহ নানা অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে শিবির ও ছাত্রদল। তবে প্রশাসন বলছে স্বচ্ছভাবে ভোট শেষ হয়েছে, ফলাফলও হবে নিরপেক্ষ। ৩৫ বছর পর রাকসু নির্বাচন। সকালে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোর সামনে দীর্ঘ হতে থাকে ভোটারের সারি। ক্যাম্পাসেই জীবনের প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা অনেকের, ফলে নির্বাচন ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ৩৫ বছর পর রাকসু হচ্ছে, একটু আমেজ উচ্ছ্বাস কাজ করতেছে। আমরা চাই যে যোগ্য প্রার্থী আসলে উঠুক এবং আমাদের কথার সাথে কাজের মিল রেখে মূলত তারা আমাদের অধিকারের জন্য কাজ করে যাক, এটাই হচ্ছে মূলত আমাদের আশা। এদিকে আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ ছিল সাধারণ ভোটার ও প্রার্থীদের। দুপুরের পর থেকে আসতে থাকে পাল্টাপাল্টি অভিযোগ। সংবাদ সম্মেলন ডাকে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। অভিযোগ তোলা হয় ক্যাম্পাসে ছাত্রদল, যুবদল সহ প্রচুর বহিরাগত প্রবেশ করলেও প্রশাসন ছিল নিশ্চুপ। ক্যাম্পাসে ছাত্রদল, যুবদল ও বিএনপির বহিরাগতরা প্রবেশ করছে এবং অনলাইনে গুজব ছড়ানো হচ্ছে আমাদের বিরুদ্ধে। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ক্যাম্পাসে নিজে বসে এসব গুজব ছড়াচ্ছেন। পাল্টা সংবাদ সম্মেলনে ভোটে কারচুপি এবং শিবিরের বিরুদ্ধেও বহিরাগত জড়ো করার অভিযোগ তোলে ছাত্রদল সমর্থিত প্যানেল। বহিরাগতদের এভাবে তাদের প্যানেলের টি শার্ট পরিয়ে ক্যাম্পাসে ঢুকিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা চলছে। গতকাল রাত থেকে তারা বিভিন্ন ম্যাচে, বিভিন্ন হোস্টেলে গিয়ে গিয়ে সনাতনী ভাই বোনদেরকে হুমকি দিয়ে এসেছে, তাদেরকে ভোট প্রদানে নিরুৎসাহিত করে এসেছে। নির্বাচন পর্যবেক্ষক দল বলছে, ব্যবস্থাপনার কিছু ত্রুটি বিচ্যুতি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হয়েছে। ভোটে কারচুপির অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশনও। ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো রকমের অভিযোগ আছে কিনা আমি প্রত্যেক সেন্ট্রালের এজেন্টদের ভিন্ন ভিন্নভাবে জিজ্ঞাসা করেছি, কেউ কোনো অভিযোগ আমাকে এই ব্যাপারে করে। একজন পোলিং অফিসার কোনো এক সময়ে তিনি তার নামাজ পড়ার জন্য কয়েকটি ব্যালটে স্বাক্ষর করে পাশের পোলিং অফিসারের কাছে রেখে গিয়েছেন এবং এতে করে কারো কারো সন্দেহ হয়েছে যে আগে রাখা হয়েছে। তবে এইটি আমার কাছে মনে হয় যে উৎসব মুখর নির্বাচনের যে সৌন্দর্য, সে সৌন্দর্যের কাছে এটা একেবারেই নগণ্য। রাকসুর কেন্দ্রীয় সংসদে 247, সিনেটে 58 ও হল সংসদ নির্বাচনে প্রার্থী 597 জন, আর ভোটার প্রায় 29,000। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। রাকসু নির্বাচনে ভোট শেষে চলছে গণনা। সেখানকার আরও পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, ভোট গণনার কি চিত্র এই মুহূর্তে দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? কিছুক্ষণ আগেই ভোট গণনা শুরু হয়েছে এবং ভোট গণনার কাজ চলছে এবং আমাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে 17টি হলের ভোট গণনা করতে 17 ঘন্টা সময় লাগতে পারে। এর আগে সকালেই কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। বেলা গণনার পরই কিন্তু আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রদল পাল্টাপাল্টি কিছু অভিযোগ তুলেছেন। আমরা এসব বিষয়ে কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব স্যারের সঙ্গে। স্যার, একটু বলবেন আজকে সারাদিন কেমন ভোট হলো? 35 বছর পর যে ভোটটি হলো এটি কেমন হলো? থ্যাংক ইউ। ভোট তো ছাত্রছাত্রীদের কাছ থেকে যে ফিডব্যাক পেয়েছি আর কি, এবং আমরা নিজেরা যা দেখলাম, ভোট অত্যন্ত চমৎকার হয়েছে এবং সাধারণ ছাত্রছাত্রীদের যে অনুভূতি তারা আমাদের কাছে ব্যক্ত করেছে, তারা সমস্ত প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট এবং তারা নির্ভয়ে নির্দ্বিধায় তাদের পছন্দ মতো স্বচ্ছতার ভেতর দিয়ে তারা। তো ছাত্রদের, জেনারেল স্টুডেন্টদের অনেক ভালো আর কি। আবার শিবিরও একই কথা বলেছে যে বহিরাগতদের আশা, পাশাপাশি ভোট বন্ধ রেখে কারচুপির কিছু অভিযোগ করেছে। এই বিষয়গুলো কতটা সত্যি? এটা এখন পর্যন্ত এরকম আমার মতে এগুলো এসছে, এগুলো নির্বাচন কমিশন দেখবেন নাকি এগুলোর ভিতরে আদৌ কোন রকম সত্যতা আছে কিনা, এই পুরো বিষয়টাই নির্বাচন কমিশন খতিয়ে দেখবেন যে এগুলোর ভিতরে আমলে নেওয়ার মতো ভিতরে আদৌ কোন রকম সত্যতা আছে কিনা, এই পুরো যে এগুলোর ভিতরে আমলে নেয়ার মতো কোনো ঘটনা আসে কিনা আর কি। তো এটা নির্বাচন কমিশনের এখতিয়ার, তারা ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব স্যারের সঙ্গে। তিনি বলছিলেন আজকের যে ভোট হয়েছে, তিনি বলছিলেন বেশ উৎসবমুখর পরিবেশ ভোট হয়েছে এবং সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে।
সৌরভ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে পাশ করেছে 58.83% শিক্ষার্থী, যা গতবারের চেয়ে 18.95% কম আর গত 20 বছরে সর্বনিম্ন। গতবারের চেয়ে 76,814 জন কমে এবার জিপিএ 5 পেয়েছে 69,097 জন। এবার 345টি প্রতিষ্ঠানের শতভাগ পাশ করলেও 202টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। তবে এবার পাশের হার এবং জিপিএ 5 দুটোতেই ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। আলিমে 75.61% এবং কারিগরি বোর্ডে পাশ করেছে 62.67%। এবারে এইচএসসি ও সমমানের পরীক্ষায় সামগ্রিকভাবে ফলাফল বিপর্যয় হলেও পাশের হারে এগিয়ে আছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ডটির চেয়ারম্যান জানিয়েছেন, শহরে এলাকায় পাশের হার বেশি। এদিকে ফলাফল প্রকাশের পর রাজধানীর কলেজগুলোতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস থাকলেও পাশের হার কম হওয়ায় অন্যান্য বারের মতো প্রাণবন্ত চিত্র দেখা যায়নি। ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবারের পাশের হার 97.56%। এখান থেকে জিপিএ 5 পেয়েছেন 986 জন। তবে অন্যবারের মতো ফলাফলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ততটা ছিল না। শিক্ষার্থীরা বলছে, ইংরেজি, গণিত, আইসিটি এসব বিষয়ে প্রশ্নপত্র ছিল অনেক কঠিন। কোয়েশ্চেন প্যাটার্ন বাজে ছিল, হলগার্ড বাজে ছিল। সব থেকে ইজি ছিল হচ্ছে আমার কাছে লেগেছে যে বাংলা, আর সব থেকে একটু হার্ড লেগেছে আইসিটি। গত বছরগুলোর তুলনায় এবছর অনেক কঠিন গিয়েছে। কলেজের অধ্যক্ষ জানান, সামগ্রিক ফলাফল বিপর্যয় হলেও তাতে প্রকৃত চিত্র উঠে এসেছে। এবারের ফলাফলের 61 জন ফেল হওয়ার কারণে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে পরীক্ষায় সরকার চেয়েছেন মেধার মূল্যায়ন হোক। সেক্ষেত্রে যেটা হয়েছে 15 বছর, গত কয়েক বছর যেটা হয়েছে যে লিখলেই নাম বা লিখলেই বা সেই ধরনের প্রশ্নের ধারা চেঞ্জ হয়েছে, খাতা দেখার ধারা চেঞ্জ হয়েছে। এর ফলে প্রকৃত মেধাবীরা কিন্তু বেরিয়ে আসছে। এদিকে নটরডেম কলেজের পাশের হার 99.48%। জিপিএ 5 পেয়েছে 2,454 জন। পরীক্ষার্থীরা বলছে, প্রশ্ন কঠিন হওয়ায় তাদের অনেক সহপাঠী ভালো ফল করেনি। আইসিডি কোয়েশ্চেন বা এর পাশাপাশি আমাদের ইংরেজি কোয়েশ্চেন এগুলো একটু হার্ড ছিল। দেখলাম আমার বন্ধুরা অনেকেই ক্লাস ছুটে গেছে। পাশের আর এদিকে গড়ায় ফেলছে, আর এখানে জিপিএ 5 যে আমাদের কলেজ থেকেও যে বেশি সংখ্যক পাইছে, আমরা এতেই খুব আনন্দিত। অভিভাবকরা বলছেন, গতবারের তুলনায় এবারের পরীক্ষায় চ্যালেঞ্জ অনেক বেশি ছিল। তবে ভালো ফলাফলের পেছনে কলেজের অবদানও ছিল উল্লেখ করার মতো। কলেজেরও কৃতিত্ব ছিল, ছেলের নিজের লেখাপড়ারও কৃতিত্ব ছিল, দুটোই ছিল। সবকিছু একটু অ্যাডভান্স হয়েছে, যার কারণে আমাদের বাচ্চারা সুন্দর একটা রেজাল্ট করেছে। এদিকে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বরাবরের মতোই এইচএসসি পরীক্ষায় অর্জন করেছে কাঙ্ক্ষিত ফল। তাদের পাশের হার 99.32%। পরীক্ষায় অংশ নেওয়া 586 জনের মধ্যে পাশ করেছে 584 জন। বাকি 2 জনের ফলাফল স্থগিত রয়েছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 69 পাবনা 2-এ। উপজেলা জামায়াতের আমির অধ্যাপক এম হেসাবুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। ইতিমধ্যে দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। আপনি মনোনীত হয়ে গেছেন, আপনাকে ধন্যবাদ এবং জানাচ্ছি। আপনাদের নির্বাচনী প্রচারণা কিভাবে করছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসি চ্যানেল কর্তৃক আয়োজিত এবং তাদের উদ্যোগে আজকে এখনকার এই লাইভ প্রোগ্রামে সংশ্লিষ্ট সাংবাদিক এবং কলা কৌশলীবৃন্দ সবাইকে শুভেচ্ছা। সেই সাথে 36 জুলাইয়ের আন্দোলনের সাথে যারা জীবন দিয়েছে, অবদান, তাদের বাংলাদেশ জামায়াত ইসলামী এই সুজনগর এবং বেড়া উপজেলার 69 পাবনা 2 আসনের পক্ষে সবাইকে শুভেচ্ছা। আপনি যে বিষয়টি প্রথমেই বলেছেন, হ্যাঁ, এখন তো সারা বাংলাদেশের সর্বত্র নির্বাচনের হাওয়া বইছে। আমাদের সংগঠন এবং আমরা তার বাইরে নয়। তবে একটি বিষয় আপনি প্রশ্নের প্রথমেই বলেছেন যে 69 পাবনা 2 আসনটি সুজনগর এবং বেড়ার আংশিক না। এই মুহূর্তে
নির্বাচন কমিশন কর্তৃক পুনর্বিন্যাসিত আসনের আলোকে সুজানগর পরিপূর্ণ উপজেলাটি এবং বেড়া পরিপূর্ণ উপজেলাটি এই দুটি উপজেলা মিলেই 69 আসন। তো বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন যে আমাদের সবসময় নির্বাচনের প্রস্তুতি থাকে, সেই অনুযায়ী আনুষ্ঠানিকভাবে আজ থেকে 1 বছর আগে নির্বাচনের কাজ আনুষ্ঠানিকভাবে কেন্দ্র নির্দেশনা আলোকে আমরা শুরু করেছি এবং আমরা আমাদের ঘরোয়া এবং অফিসিয়াল সকল কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি আল্লাহর রহমতে। দ্বিতীয় অধ্যায়ে এসে আমরা এখন জনগণের সাথে বাড়ি বাড়ি আমরা যোগাযোগ শুরু করেছি। আলহামদুলিল্লাহ ৭৫ জুলাই আন্দোলনের পরে সারা বাংলাদেশে যে চিন্তার ঢেউ এসেছে সেই ঢেউ থেকে সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলা ও পাবনা 2 আসন এটি ঢেউ লেগেছে এবং এখানে জনগণের মধ্যে আলাদা একটা চিন্তা চেতনা কাজ করছে যে আমরা নতুন একটা কিছু চাই। সেই নতুনের সন্ধানে এখানকার ভোটাররা বিশেষ করে তরুণ ভোটাররা খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আমরা তাদের অরণ্য নির্ভর যে বাংলাদেশটা আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদের যদি এই আসনের জনগণ চাই, সেক্ষেত্রে আমাদের যদি এই আসনের জনগণ ভোটাররা তরুণ যুবকরা সমর্থন দেয়, পাশে থাকে, তাহলে সে লক্ষ্য পূরণে আমরা সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনারা 17 বছর যাবৎ জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, স্বাধীনভাবে বা মুক্তভাবে কাজ করার সুযোগ আসেনি। তো এখন মাঠে আওয়ামী লীগ নেই, আরেকটি দল আছে, রাজনৈতিক দল, আরও বিভিন্ন রাজনৈতিক দল আছে। তো এখন আপনারা কেমন দেখছেন পরিবেশ? এখন মুক্তভাবে কাজ করার সুযোগটা? না, আমি এক্ষেত্রে বলবো আওয়ামী লীগ নেই কথাটা ঠিক নয়। আওয়ামী লীগকে সরকার নির্বাহী আদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, কিন্তু তাদের সমর্থকরা তো এখনো আছে। এক্ষেত্রে সরকারের বাধা নেই, আমাদের পক্ষ থেকে বাধা নেই। আমাদের আমিরে জামাত এই বিপ্লবের পরে একটি কথা বলেছিলেন, আপনারা জানেন, যে আমরা প্রতিহিংসামূলক কোনো কিছু করবো না। সুনির্দিষ্ট কেউ যদি অপরাধ করে থাকে তাহলে তাদের আবেদনের প্রেক্ষিতে শাস্তির আওতায় আসতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের কথা হলো যে কোনো নিরপরাধ ব্যক্তি যেন আমাদের প্রতিহিংসার শিকার না হয়। আর আওয়ামী লীগ যদি বাদ দেই তাহলে এখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর কথা বলেছেন, সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য যে সমস্ত দল রয়েছে, আমরা তাদের সাথে সহ অবস্থানে থেকেই যার যার নির্বাচনী এজেন্ডা নিয়ে আমরা পাবনা 2 আসনের তাদের কাছে দেখতে চাই। আপনাদের বেশ জনসমর্থন রয়েছে আমরা দেখছি। তো জনগণ আপনাদের নিয়ে সক্রিয় দেখছে ক্ষমতা আসে, নাকি আপনারা সক্রিয় দেখছেন জনগণকে নিয়ে ক্ষমতা? না, আপনি যেটি বলছেন দুটি একে অপরের পরিপূরক। জনগণ চাচ্ছে, আমরাও চাচ্ছি যে বাংলাদেশকে একটি নতুন ধারায় আমরা প্রবাহিত করতে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্তার জন্য। আমরা এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 5% বেশি বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তিনি বলেন, 1 নভেম্বর থেকেই এই বাড়ি ভাড়া 5% বৃদ্ধি বাস্তবায়ন সম্ভব। বৃহস্পতিবার সচিবালয়ে আন্দোলনরত শিক্ষকদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। যৌক্তিকতা তো অনস্বীকার্য, কাজে এখন যেখানে টাকা নেই সেখানে আমাদের পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না। সো এটা তাদেরকে জানিয়েছে যে এই দাবির যে সারাংশ, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই। সংস্থান যদি থাকতো আমরা সেটা করতে পারতাম। এই বাস্তবতায় আপনারা এটা গ্রহণ করেন। জনদুর্ভোগ করা হচ্ছে, 1000 কোটি টাকার অস্ত্র কিনতে পারে, বিভিন্নভাবে আপনার তসরুপ হচ্ছে, প্রকল্পের নামে, প্রশিক্ষণের নামে তসরুপ হচ্ছে। কিন্তু আমাদের শিক্ষকদেরকে সরকার, শিক্ষা মন্ত্রণালয় যদি 3000 টাকা না দিতে পারে, এই রাষ্ট্র দেউলে হয়ে যাক, প্রয়োজন আমরা এখানে মরে যাব, আমরা আমাদের দাবি থেকে চুল পরিমাণ আমরা বিচ্যুত হব না। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।